আসসালামু আলাইকুম, তোমাদেরকে চলতরিতের পার্ট 2 তে স্বাগতম। আচ্ছা, পার্ট 1 এ আমরা চট্টগ্রাম বোর্ডের গ পর্যন্ত সলভ করেছিলাম। অনেক বড় টাইম হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি অফ করে দিয়ে সেকেন্ড পার্টে চলে আসলাম। আচ্ছা, পার্ট 2 তে আমরা চট্টগ্রাম বোর্ডের ঘ নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। চলো শুরু করা যাক। তো ঘতে যে কোশ্চেনটা বলছে, আমরা গতে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কির্শফের ল ফলো করে আমরা কাজটা করেছিলাম, কারণ এখানে দেখাই যাচ্ছিল তো তোমার হচ্ছে কারেন্টটা হচ্ছে লুপের ভিতরে আছে। দেখো কোশ্চেনটা দেখো, দেখলেই বুঝবো যে লুপের ভিতরে আছে, সেখানে আমরা কির্শফ ল ইউজ করেছিলাম। এবার ঘয়ের ক্ষেত্রে যে কোশ্চেনটা বলছে, গতে বলছিল যে R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, মানে এ লুপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কারেন্টটা বের করতে বলছিল। আর এখন আমাদের টার্গেটটা থাকবে কি, উদ্দীপকের এ লুপের সাথে শ্রেণীতে না সমান্তরালে কত রোধ যুক্ত করলে উভয় লুপে একই তড়িৎ প্রবাহিত হবে। ওকে, বুঝতে পারছি লজিকটা। মানে আমরা একটু আগে এ লুপের কারেন্ট I1 বের করলাম গতে, তোমরা দেখলাই। আর এবার তোমরা ঘতে আগে অ্যাকচুয়ালি তোমরা বি লুপের কারেন্টটা মানে I2টা বের করবা। তারপরে এই কারেন্টটা বের করে তোমাকে এ লুপের সাথে আরেকটা রোধ হয় সমান্তরালে লাগাইতে হবে অথবা সিরিজে লাগাইতে হবে। এমনভাবে লাগাবা যাতে করে এ লুপের যে কারেন্ট তার ভ্যালু অ্যাকচুয়ালি বি লুপের কারেন্টের সমান হয়। দ্যাটস ইট। একটু টাফ কোশ্চেন, তো দেখি আমরা করতে পারি নাকি। সো আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা বি লুপের কারেন্ট বা I2টা বের করব। চলো বের করি। বি লুপের ক্ষেত্রে তোমরা দেখছো এই কেন I2 আসছিল, এটা আমি আগের পার্ট 1 এ বলেছি, তোমরা একবার দেখে নিও পার্ট 1টা, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে লুপ 2 তে বি লুপে যদি আমরা কির্শফের সেকেন্ড ল ইউজ করি তাহলে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে বি লুপে কারেন্টের ফ্লো বলা আছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ক্লকওয়াইজ। আবার কিন্তু কারেন্ট গেছে কিন্তু এইভাবে, দেখো কারেন্ট গেছে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন অ্যান্ড আমাদের কোশ্চেনে দেওয়া ডিরেকশন এটা কিন্তু সেম আছে, দুইটাই হচ্ছে ক্লকওয়াইজ। সো এটা আমাদের সুবিধা হবে, এক্ষেত্রে প্লাস হবে। তাহলে দেখো আমাদের ডিরেকশন বলছে এইভাবে, আবার কারেন্টও গেছে কোন দিকে, এই দিকে। খেয়াল করছো আমাদের ডিরেকশন এইদিকে, কারেন্টও গেছে এইদিকে, যে এখান থেকে কারেন্ট বের হয়ে। সো যেহেতু ডিরেকশন এবং কারেন্ট দুইটা একই দিকে মিলে গেছে, সো কির্শফের সেকেন্ড ল অনুযায়ী প্লাস হবে। সো আমরা বলতে পারি এখানে কি হবে, প্লাস R4 I2 প্লাস, দেখো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিকে আমাদের ডিরেকশন, সেটাও প্লাস, তাহলে প্লাস R3 I2। এবার দেখো আসতেছি, এই দেখো ব্যাটারির উল্টা সাইড দিয়ে ঢুকতেছে। আমি দেখছিলাম যে ব্যাটারির উল্টা সাইড দিয়ে ঢুকলে হয় মাইনাস। সো কিছুই না, তোমরা জাস্ট কি করবা, লিখবা -24 = 0। দ্যাট মিনস টোটাল কি হবে, প্লাস R4 I2 প্লাস R3 I2 -24 = 0। সো ওভারঅল এটা লেখা যায়, দেন এটা, সো I2 সমান আমাদের হয়ে গেল 2 অ্যাম্পিয়ার। একদম কিছু না, যোগ বিয়োগ করেছি। এখন দেখো এ লুপের কারেন্ট গ থেকে আমরা দেখলাম কত, 4 অ্যাম্পিয়ার, আর বি লুপের কারেন্ট আমরা ঘতে এসে দেখলাম 2 অ্যাম্পিয়ার। সো তোমার টার্গেট থাকবে এ লুপে কোনো একটা রোধ এমনভাবে যুক্ত করবা যাতে করে বি লুপের কারেন্ট যে 2 অ্যাম্পিয়ার সেই রকমই এ লুপের কারেন্টও হবে 2 অ্যাম্পিয়ার। সো এটা আমরা কিভাবে করতে পারি, এই কাজটা আমরা এভাবে করতে পারি, জাস্ট এদিকে তাকাও, দেখো। ওকে, দেখো এ লুপে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে হলে রোধ বাড়াতে হবে। কেন বলতে ভাইয়া, এই কথাটা কেন লিখলাম হঠাৎ করে, তোমরা জানোই যে I = V/R, এটা তো নর্মালি জানোই ওহমের ল থেকে। তাহলে দেখো তো I এর সাথে R এর যে সম্পর্ক সেটা কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি আমরা রোধ কমাই তাহলে I বাড়বে, আর যদি রোধ আমরা বাড়াই দিই তাহলে I কমবে। সো তোমার টার্গেট থাকবে এ লুপে কোনো না কোনোভাবে রোধের মানটা, তুল্য রোধের মানটা বাড়ানো। কারণ তোমরা আমাকে বলো একটা সমবায়ে বা সমবায় না স্যার, একটা বর্তনীতে রোধের মান কিভাবে বাড়াইতে হয়। সিম্পলি তোমাদের মাথায় এটাই খেলবে যে একটা বর্তনীতে যখন তোমরা আরেকটা রোধ সিরিজে লাগাই দাও তখন ওভারঅল রোধের মানটা বেড়ে যায়, তুল্য রোধ বেড়ে যায়। আর যদি তোমরা সমান্তরালে লাগাও তাহলে ওভারঅল রোধ বা তুল্য রোধের মানটা কমে যায়। সো আমাদের টার্গেট থাকবে আমরা একটা নির্দিষ্ট মানের রোধ এই লুপে সিরিজে লাগাবো বা শ্রেণীতে লাগাবো। সো ধরতেছি X ওহম মানের রোধ শ্রেণীতে লাগানো হলো এ লুপে, এতে কারেন্ট ফ্লো 2 অ্যাম্পিয়ার হলো, এটা আমরা ধরে নিলাম। X ওহম মানটা কত, X ওহম, এটা ধরে নিলাম এবং আমরা এ লুপে লাগাইলাম, এটাকে ধরলাম আমাদের কারেন্ট ফ্লো হলো 2 অ্যাম্পিয়ার। দেখো ওভারঅল সব ফিগার সেম, খালি এক্সট্রা এ লুপে আমি একটা X ওহম একটা রোধ সিরিজে লাগাই দিছি। খেয়াল করে দেখো, এই যে R1 R2 সাথে সিরিজে লাগাইছি, দ্যাটস ইট। সো এখন জাস্ট আমরা কি করব, আমাদের যে নতুন কারেন্টটা হবে সেটা I প্রাইম, আগের মতো I হবে না, I1 হবে না। সো এটা ধরলাম I প্রাইম, নিউ কারেন্ট আমরা ধরে নিচ্ছি কত, I প্রাইম। ওকে, এখন দেখো নির্দিষ্ট নিউ যে কারেন্ট সেটাও দেখো এভাবে, যদি ব্যাটারি ডিরেকশন এদিকে, I প্রাইমও এইদিকেই হবে, সেম দিকে। আবার এ যে ডিরেকশন আছে সেটাও কিন্তু একই দিকে আছে, তাই না। সো ওভারঅল আগে এবারও সবগুলো প্লাস হবে। সো এটা প্রথমটা হবে কি R1 I প্রাইম, নেক্সট ওয়ান R2 I প্রাইম প্লাস এটা X, সো X I প্রাইম
ব্যাটারিগুলোর দিকে ঢুকতেছি, সো মাইনাস, সো ওভার হবে -24 ইকুয়ালস টু 0। তার কিছুই না, কমন নিলাম আমরা, আই প্রাইম হোল আসলো r1 প্লাস r2 প্লাস x ইকুয়ালস 24, তাহলে r1 প্লাস r2 প্লাস x ইকুয়ালস আসলো 24 বাই আই প্রাইম, আর আই প্রাইম তো 2, এটা তো আমরা আগে বলে নিছি কারণ বি লুপের সমান কারেন্ট হতে হবে আমাদের, আর বি লুপের কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার। সো এটা এখানে হলো, যেহেতু এখন বি লুপের কারেন্টের সমান, সো এটা হলো 2। এবার কিছুই না, জাস্ট r1 প্লাস r2 প্লাস x ইকুয়ালস 12 আসলো, r1 দেওয়া আছে 4, r2 দেওয়া আছে 2, এই যে জাস্ট মানগুলো দেওয়া আছে কোশ্চেনে দেখে নিবা। তাহলে আমাদের x এর মান চলে আসলো 12 - 6, দ্যাট মিন্স 6 ওহম। এর মানে কি 6 ওহম মানের রোধ যদি শ্রেণীতে আমরা এই লুপে লাগাই দিই, তাহলে এই লুপের যে কারেন্ট সেটা বি লুপের কারেন্টের সমান, অর্থাৎ দুইটাই 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট। এবার আমরা যাবো দিনাজপুর বোর্ডে। খেয়াল করো, দিনাজপুর বোর্ডে যে 19 সালে যে কোশ্চেনটা আসছে এটা একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের অঙ্ক, একদম সহজ কিছু না। একটা সার্কিটের সাথে দেখো তোমার হচ্ছে দেওয়া আছে কি, একটা তোমার ভোল্টেজ দেওয়া আছে, যেটার ভোল্ট হচ্ছে 9 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.2 ওহম, এর সাথে একটা বহিরোধ দেওয়া আছে 15 ওহম। দ্যাটস ইট। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা সেল বা একটা কোষ দেওয়া আছে, এটা কিন্তু হোল ব্যাটারি না। আমি এটা প্রথমে ভুল করছিলাম, একটা ব্যাটারি আঁকছিলাম, পরে কোশ্চেনটা ভালো করে দেখি এটা অ্যাকচুয়ালি একটা সেল বা একটা কোষকে ডিনোট করছে, আর একটা মাত্র, ওইটা আমরা মাথায় রাখবো, এটা লাগবে আমাদের। প্রথমে হচ্ছে আই ইকুয়ালস টু হোয়াট, একদম সহজ, আই সমান ই বাই আর প্লাস আর, ই দেওয়া আছে তো দেখতেই পাচ্ছ 9, আর আর প্লাস আর 15 আর 0.2 যোগ করে দেবো, কাজ শেষ। সো অ্যান্সার হবে 0.5921 অ্যাম্পিয়ার। ওকে, ঘ নম্বর কোশ্চেনে কি বলছে, বর্তনীতে অনুরূপ আরও একটা কোষ শ্রেণীতে যুক্ত করলে রোধ আর এ উৎপন্ন তাপ শক্তির হার কেমন হবে। ওকে, মানে কোশ্চেনটা এরকম, এখানে সেল ছিল একটা, তুমি এইরকমই আরেকটা সেল এই বর্তনীতে সিরিজে যুক্ত করো, মানে এর সাথে আরেকটা সেল যুক্ত করবা সেম রকমের, অর্থাৎ 9 ভোল্ট আর 0.2 ওহম অভ্যন্তরীণ রোধের, কিন্তু সেটা রাখবা সিরিজে। এবং ওভারঅল আমাদের দেখতে হবে যে এটা করার পরে এই যে আর, মানে যে বহিরোধে যে তাপের পরিমাণ তৈরি হবে, যে তাপ তৈরি হবে, যে তাপের যে হার হবে, তা আগের তাপের হার থেকে বা আগের তাপের পরিমাণের থেকে বেশি নাকি কম, মানে আমাদের দুইটারই তাপের হারটা অ্যাকচুয়ালি বা তাপটা বের করতে হবে। তাপের হারটা বের করে আমরা কম্পেয়ার করবো, দেন আমরা দেখবো অ্যাকচুয়ালি কম না বেশি হয়েছে। তো এখন চলো আমরা শুরু করি ঘ। বর্তমানে উৎপন্ন তাপের হার, এটা আমরা কিভাবে বের করবো, দেওয়া আছে I1 হচ্ছে যেইটো 0.5921, তাহলে খেয়াল করো এটা তো একদম নর্মাল, কোনো কিছুই নাই, সিরিজ বা প্যারালাল কিছুই না। সো আমরা নর্মালি একটা সূত্র ধরো আই স্কোয়ার আর টি দিয়ে করে ফেললাম, তাহলে P1 হচ্ছে এখন এক্ষেত্রে যেহেতু তাপের হার বের করতেছি, সো H/T, দ্যাট মিনস আই স্কোয়ার আর হবে, মানটা বসাই দিলা, আই স্কোয়ার এত, আর আর যেহেতু এটা রোধ আরে চাইছে বড় আরে মানে বহিরোধে, সো শুধু 15 ওহম বসাইতে হবে। এটা অনেকে ভুল করে 15 প্লাস 0.2 বসাবা, 15 প্লাস 0.2 হবে না, এটা অ্যাকচুয়ালি শুধু 15 বসাইতে হবে। সেটা বসালে আমাদের মান আসলো 5.258 ওয়াট। দ্যাটস ইট। এবার কোশ্চেন অনুযায়ী বর্তনীতে সমধরনের, সমমানের এবং সমধরনের যদি আরও একটা কোষ আমরা শ্রেণীতে লাগাই, তাহলে ফিগারটা হবে এরকম, জাস্ট কিছুই না, এটার সাথে আরেকটা এরকম যুক্ত হয়ে গেল। এবং এই ক্ষেত্রে কারেন্টটা চেঞ্জ হবে, যদি এটা I1 হয় এটা হবে I2, সেটা আমি এখানে I2 লিখেছি। দেন I2 সমান কি হবে, আমরা জানি যে দুইটা যদি ব্যাটারিকে তোমার হচ্ছে সিরিজে যুক্ত করা হয়, তাহলে সূত্র হয় কি NE ডিভাইড বাই আর প্লাস ছোট আর এর সাথে n গুণ হয়, মানে অভ্যন্তরীণ রোধের সাথে nটা গুণ হয়। সো এটাই n এর মান 2 বসাই দিলাম, 2 × 9 ডিভাইড বাই 15 প্লাস 2 × 0.2 মান আসলো 1.17 অ্যাম্পিয়ার। তো উৎপন্ন তাপের পরিমাণ কি হবে, উৎপন্ন তাপের হারটা কি হবে, এটা হবে P2 ইকুয়ালস টু H2/T, সিম্পলি I2 স্কোয়ার আর, দেন আমাদের খুবই সহজ, তাহলে P2 মানটা এই যে I2 এখান থেকে বসাই দেবো, আর আর তো এটাই মানে 15 ওহমই, যেহেতু বহিরোধ এটাই, দেন মান আসলো 20.5 ওয়াট। দেন এই P2 আর P1কে আমরা অনুপাত করলাম, তাহলে আমাদের মান দেখলাম যে P2'র ক্ষেত্রে আমাদের উৎপন্ন তাপের হারটা বেশি, অর্থাৎ যদি আমরা দুইটা ব্যাটারিকে সিরিজে যুক্ত করে দিই, ব্যাটারি যত সিরিজে আমি যত যুক্ত করব, উৎপন্ন তাপের হারটা তত বেশি হবে আগের থেকে। দ্যাটস ইট। ওকে, চলো এবার আমরা আমাদের তারপরের বোর্ডে যাই, আমরা নেক্সট বোর্ডে যাব, সিলেট বোর্ড। ওকে, আমাদের 5টা কোশ্চেন শেষ, আর 2টা কোশ্চেন আছে, তাহলে আমাদের ওভারঅল 19 সালের সব কোশ্চেন শেষ। সিলেট বোর্ডের কোশ্চেনটা বেশ কঠিন, একটু ভালো করে দেখতে হবে, বেশ হাই লেভেলের একটা কোশ্চেন, বেশ কঠিন একটা কোশ্চেন, একটু ভালো করে দেখবো। এবং এই কোশ্চেনটা তোমাদের টেস্ট পেপার সলভ করার সময় একটা জায়গায় উল্টা করে সলভ করছে, সো এটা একটু ভালো করে দেখো, তোমরা নাহলে ভুল করে দিয়ে আসবা। খেয়াল করো কোশ্চেনটা আগে, বিশাল কোশ্চেন, একটু পড়ি আগে। স্বাভাবিক তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে স্বাভাবিক তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। ওকে, এরূপ তার দিয়ে দুইটা বৈদ্যুতিক হিটারের, এরূপ তার দিয়ে কয়টা, দুইটা বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী বানায় বৈদ্যুতিক লাইনের সাথে সমান্তরালে সংযুক্ত করা হলো। এবং বৈদ্যুতিক লাইনে আমরা জানি নর্মালি 220 ভোল্ট থাকে, সো এটা এখানে আমি 220 ভোল্ট কথাটা লিখে দিয়েছি। এতে
কুণ্ডলী তারের তাপমাত্রা 250°C হলো। যেহেতু বৈদ্যুতিক হিটারকে তোমার হচ্ছে সমান্তরালে লাগাইছে বৈদ্যুতিক লাইনের সাথে, সো কুণ্ডলী তারের তো অবশ্যই কারেন্ট মানে কারেন্টের তোমার তাপমাত্রা বাড়বে। সো এটা 25° থেকে বেড়ে 250°C হলো। এবার কোশ্চেনে বলছে প্রথম কুণ্ডলী তারের বা ফার্স্ট যে তার কুণ্ডলী তারের সেটা দৈর্ঘ্য আর ব্যাস মানে লেন্থ অ্যান্ড ডায়ামিটার উভয়ই অর্থাৎ লেন্থ এবং ডায়ামিটার দুইটাই দ্বিতীয় কুণ্ডলী তারের দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় কুণ্ডলী তারের থেকে প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য ও ব্যাস 2 গুণ বেশি। ওকে, টাংস্টেনের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা হচ্ছে 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, কোশ্চেন হচ্ছে গতে 250°C তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ কত? তো চলো বের করি। রোধের সূত্র সেই আমরা জানি, R θ = R0 + × 1 + আলফা থিটা। এই সূত্র আমাদের সবাই জানি। তো এই ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে R0 হচ্ছে 0°C তাপমাত্রায় যে রোধ হয় সেটা। তো আমাদের এই কোশ্চেনে কোথাও 0°C তাপমাত্রায় রোধটা বলে দেওয়া নাই। সো আমার টার্গেটে কোশ্চেনে দেখো 25°C তাপমাত্রায় রোধটা বলা আছে। সো তোমাকে প্রথমেই 0°C তাপমাত্রায় রোধটা বের করে নিতে হবে, তা না হলে তুমি 250°C তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ বের করতে পারবে না। সো এখানে এই কাজটাই করেছি। R θ 1 সমান আমরা R0 × 1 + আলফা থিটা 1 ধরেছি। তা R0 এর মানটা আমরা এখান থেকে খুব সহজে বের করছি R θ 1/1 + আলফা থিটা 1 দিয়ে, এবং মানটা খুবই সহজ, যেহেতু 25°C তাপমাত্রায় আমরা জানি যে তোমার হচ্ছে R θ 1 এর মানটা হচ্ছে 65 যে বলে দেওয়া আছে। সো 65 বসাইছি, 1 + আলফার মানটা দেওয়া আছে, R θ 1 25, ওভারঅল আমাদের মান আসলো 58.43 ওহম। এটা 0°C তাপমাত্রায় 0°C তাপমাত্রায় রোধের মান। ওকে, এখন আমাদের টার্গেট কি? আমরা 250°C তাপমাত্রায় টাংস্টেন তারের রোধটা বের করব। তাহলে আমরা কি করব? R θ ফাইনাল ইকুয়ালস হবে R0 × 1 + আলফা থিটা ফাইনাল। খুবই সিম্পল। R0 এর মানটা এখান থেকে বের হলো আমাদের 50 কত বের হয়েছে দেখো তো, 58.43। সো এখানে 58.43 বসাই দিলাম। তো 1 + 4.5 এই যে আলফার মান, এটা × 10⁻³ ইন্টু টেম্পারেচার কত 250। সো থিটার মানটা হবে এক্ষেত্রে ফাইনালি 250। তো বল আমাদের মান আসলো 124.16 ওহম। ওকে, এই কোশ্চেনে প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে টেস্ট পেপারে যখন তোমরা এই ঘ নাম্বার কোশ্চেনটা দেখবা যে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি উল্টা করে ফেলছে, তারা অ্যাকচুয়ালি প্রথম তারের জায়গায় দ্বিতীয় তার ধরে কাজ করছে। সো তোমরা এটা একটু ভালো করে দেখো, এই ভুলটা করা যাবে না। কোশ্চেনে পড়ে দেখো প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য আর ব্যাস লেন্থ এবং ডায়ামিটার দুইটাই উভয় দ্বিতীয় কুণ্ডলী তারের দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় কুণ্ডলী তারের তুলনায় 2 গুণ। কনসেপ্টটা বুঝতে পারতেছো? সো আমাদের এটা যেটা অনুযায়ী কথা যেটা বোঝায় যে ফার্স্ট তারটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য এবং ব্যাস দুই ক্ষেত্রেই দ্বিতীয় তারের থেকে দ্বিগুণ বড়। তাহলে আমরা ধরলাম ফার্স্ট তারের দৈর্ঘ্য হচ্ছে L1, তাহলে বলো সেকেন্ড তারের দৈর্ঘ্য কি হবে? L1/2, কারণ ফার্স্ট তারের দৈর্ঘ্য সেকেন্ড তারের থেকে দ্বিগুণ। তাহলে ফার্স্ট তার যদি L1 হয় তাহলে সেকেন্ড তার হবে কি L1/2, সিম্পল। এবার ফার্স্ট তারের ক্ষেত্রফল, ফার্স্ট তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধরলাম A1, তাহলে এটা তখন কি আমরা A1 জানি যে 1/4 πd² হয়, নর্মাল সূত্র πt1²। এখন দ্বিতীয় তারের ক্ষেত্রে আমাদের বলেই দিছে যে প্রথম তারের যে ব্যাস হবে তা দ্বিতীয় তারের দ্বিগুণ, তাহলে দ্বিতীয় তারের ব্যাস কি হবে? প্রথম তারের অর্ধেক। সো এই ক্ষেত্রে হবে কি d1/2। সো ওভারঅল আমাদের যোগ বিয়োগ করলে মান আসলো 1/16 πd1²। আর তোমাদের বই এটা টেস্ট পেপার সলভিং এর সময় উল্টা করে করছে। ওকে, এবার আমাদের যে টার্গেট, এখন দেখো এটা জাস্ট আমি কিছু এমনি লিখে নিচ্ছি যে ফার্স্ট তারের রোধ হচ্ছে 65 ওহম, এটা না লিখলেও হবে, কোনো দরকার নাই। এখন আমরা জানি যে কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি বলছে যে কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে, মানে এখানেও তাপের কোশ্চেন। তোমাদের আমি এতগুলো বোর্ড সলভ করে যেটা দেখলাম, তাপ উৎপন্ন কোথায় বেশি হয়েছে এই টাইপ কোশ্চেন সবসময় বেশি। সো তোমরা এটা একটু ভালো করে এই এইচপি এর সূত্রগুলো শিখবা। ওকে, আমরা আমরা জানি যে তোমরা 9-10-এ পড়ছিলা যে রোধ R = ρL/A, তাই না? যেখানে রো হচ্ছে রোধকত্ব বা আপেক্ষিক রোধ, আর এল তো জানোই দৈর্ঘ্য, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তারে, আর আর হচ্ছে রোধ। তো R1 হবে কি রো L1/A1 এবং R2 হবে রো L2/A2। তোমরা বলতে পারো ভাই রো এর ক্ষেত্রে রো 1 এবং রো 2 কেন হলো না? আরে ভাই রো তো হচ্ছে রোধকত্ব বা আপেক্ষিক রোধ, এবং এটা তো একটা তারের উপাদানের বৈশিষ্ট্য। সো এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না একটা তারের ক্ষেত্রে। যখন তামার তার হলে এক ধরনের রোধকত্ব হবে, ধরো অন্য কোনো একটা রূপার তার হলে আরেক রকম হবে, বাট যেহেতু এখানে টাংস্টেনই, সো দুইটা ক্ষেত্রেই রোই থাকবে। এখন কিছুই না, যেটা আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম এটা 2 নাম্বার দিলাম। দেন আমরা কি করব, দেখো 2 কে 1 দিয়ে ভাগ করেছি। সো আমাদের মান আসছে R2/R1 সমান জাস্ট কিছু না, আমরা জাস্ট যোগ বিয়োগ করবা। এবার এই যে তোমরা দেখো এখান থেকে যে L1 এর মান এবং L2 এর মান যে পাইছিলা, আর এখান থেকেও যে মানগুলো পাইছিলা A1 আর A2, এই যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে L2, এই মানগুলো নিয়ে তোমরা হচ্ছে কি করবা, এখন জাস্ট এইখানে বসাই দিবা। তাহলে আমাদের কাটাকাটি করার পরে দেখবা যে R2/R1 = চলে আসবে। ওভারঅল শেষ পর্যন্ত তোমার থাকবে হচ্ছে 2/1। তাহলে আমরা বলতে পারি কি
R2 ইকুয়ালস টু 2R1, মানে R2 বা রোধ যেটা 2 নম্বর ক্ষেত্রে যে রোধটা হবে সেটা অ্যাকচুয়ালি প্রথম ক্ষেত্রে যে রোধ, প্রথম তারের কুণ্ডলীর যে রোধ তার দ্বিগুণ হবে। এখন কোশ্চেনে ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, ওই যে দেওয়া ছিল 220 ভোল্ট, এটা লিখে দিলাম গিভেন ভোল্টেজ 220 ভোল্ট। তাহলে দেখো ধরলাম যে প্রথম তারের ক্ষেত্রে, ফার্স্ট তারের ক্ষেত্রে বা প্রথম তারের ক্ষেত্রে উৎপন্ন তাপ হচ্ছে H1 আর দ্বিতীয় তারের ক্ষেত্রে উৎপন্ন তাপ হচ্ছে H2, এটা আমরা ধরে নিলাম। এবার কোশ্চেনে পড়ে দেখো, একটু ভালো করে দেখো কোশ্চেনে কি বলছে, যে বৈদ্যুতিক হিটারের যে লাইনের সাথে যে তার কুণ্ডলী লাগাইছিলাম সেই ক্ষেত্রে আমরা সমান্তরালে যোগ করেছিলাম রোধ দুইটাকে। আর ভাইয়া কিন্তু বারবার বলছি যদি দুইটা রোধকে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে এইচ এর সূত্র হবে v²/RT আর পাওয়ারের সূত্র হবে v²/R। আর যদি সিরিজে যুক্ত করতাম তাহলে হয়তো I²R এবং I²RT, তোমরা বুঝতেই পারতেছো পি এবং এইচ এর ক্ষেত্রে। সেটা যেহেতু প্যারালেল যেহেতু এখানে কি হবে H1 হবে v²/R1T সূত্রে এবং H2 হবে v²/R2T সূত্রে। এখন বলতে পারো ভি কেন সেম, ভাই ভি তো 220 ভোল্ট, দুইটার ক্ষেত্রে একই বৈদ্যুতিক লাইনের তার, সো এটা 220 ভোল্টই হবে। তাহলে আমাদের এখন টার্গেট কি H1 আর H2 কে আমরা জাস্ট অনুপাত করব, তাহলে আমাদের এই জাস্ট কাটাকাটি করলে মান যখন চলে আসবে H1/H2 সমান চলে আসলো R2/R1, দেখতেই পাচ্ছ এই দুইটা ব্যস্ত অনুপাতিক, সেরকমই হবে। দেন H1/H2 সমান আমরা R2 মান 2R1 বসাই দিলাম, ওপর বসালে আমাদের H1 সমান আসলো 2H2, অর্থাৎ ফার্স্ট কুণ্ডলিতে তাপটা বেশি উৎপন্ন হচ্ছে, দেখা যাচ্ছে দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ। বাট তোমাদের কিছু গাইডে এটা উল্টা করছে, তারা অ্যাকচুয়ালি সলভটা উল্টা করছে, সো এটা একটু ভালো করে দেখবে, এটা আমি আরেকবার মধ্যে রিমাইন্ডার দিলাম। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন বরিশাল বোর্ড, তাহলে আমাদের শেষ চলতরিৎ, এরপর ইনশাল্লাহ আমরা অন্য কোনো চ্যাপ্টারের দুইটা পার্ট করে, পার্ট এবং পার্ট 2 করে আমরা সলভ করে ফেলবো। ওকে, চলো এবার আমরা এই বোর্ডটা দেখি। বরিশাল বোর্ডে অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের ম্যাথ, তোমরা ম্যাথটা দেখে বুঝছো এটা অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজের ম্যাথ। এবং যা যা দিচ্ছে আমি একটু বলে দিই, মাঝখানে গ্যালভানোমিটার দেওয়া আছে যার ভিতরে আইজি কারেন্ট যাচ্ছে। ওকে, এটা হচ্ছে PQRS 150, 100 ওহম, 20 আর 10। ওকে, এবার খেয়াল করো এখানে I1 কারেন্ট যাচ্ছে, এদিকে I2 যাচ্ছে। I1 কারেন্টটা যখন এখান দিয়ে যাচ্ছিল, এটা যখন এদিকে আসবে, খেয়াল করো I1 কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। এখন I1 কারেন্ট কিন্তু এদিক দিয়ে চলে যাবে, এভাবে এসে এদিক দিয়ে যাবে, তো আইজি কিন্তু নিচের দিকে, তাহলে I1টা যেদিকে যাচ্ছে ওর কি জি উল্টা দিকে না ওর সাথে? দেখো I1 এইদিকে যাচ্ছে বাট I2 কি উল্টা দিকে না, এটা কিন্তু আইজি কিন্তু দেখো এইদিকে উল্টা দিকে। সো ওভারঅল দেখো I1 যখন এখানে আসবে, যদি এটাও এই যে আইজিটা যদি উপরের দিকে থাকতো, আইজি যদি উপরের দিকে থাকতো তাহলে মানে তুমি সিম্পলি চিন্তা করো আইজিও যদি উপরের দিকে থাকতো তাহলে কি হতো, এই I1 আর আইজি ওভারঅল দুইটা কি হতো, প্লাস হইতো না? পাশাপাশি যে দুইটা মান আছে দুইটা মিলে অবশ্যই প্লাস, তো এই মানটা আর এই মানটা দুইটা প্লাস হয়ে এখান দিয়ে বের হইতো, অর্থাৎ I1 আর আইজি হিসাবে এদিক দিয়ে বের হইতো। এটা খুবই সিম্পল কথা, বাট যেহেতু এটা উল্টা দিকে আছে তাহলে ওভারঅল এদিক দিয়ে কি বের হবে, I1 মাইনাস আইজি। সো এটা এখানে দেখাইছে I1 মাইনাস আইজি। আর এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো I2টা এদিক দিয়ে আসতেছে এবং আইজিও এদিক দিয়ে আসতেছে, এটাও এদিকে এটাও এদিকে, এই দুইটা যোগফল এখান দিয়ে বের হবে। সো এখানে হবে এটা এদিকে দেখো, আবার এটাও এদিক দিয়ে আসতেছে, তো যোগফল হচ্ছে I2 প্লাস আইজি। এবার বুঝছো কোশ্চেনটা কীভাবে অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে দেখাইছে, দ্যাটস ইট। আর ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। কোশ্চেন দেখি, কোশ্চেনে গতে বলেছে কিউ রোধের সাথে কত মানের রোধ সংযুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থা লাভ করবে, মানে নর্মাল অঙ্ক, সাম্যাবস্থার অঙ্ক। সো এটা আমরা কীভাবে সলভ করব, একদমই সহজ। আমরা জানি গিভেন দেওয়া আছে পি কষ্ট, আচ্ছা আমি নিচে কাগজগুলো সরাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, গিভেন পি কষ্ট 150 ওহম, কিউ দেওয়া আছে 100 ওহম, আর দেওয়া আছে 20 ওহম এবং এস দেওয়া আছে 10 ওহম। যদি ব্রিজটা যদি সাম্যাবস্থায় থাকতো, আমাদের বলে দিয়েছে যে কিউ বাহুতে কোনো একটা এক্সট্রা রোধ যোগ করতে হবে, সেটা সমান্তরালে করা লাগতে পারে বা সিরিজে লাগতে পারে, সেটা পরের বিষয়, বাট যোগ করতে হবে, তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। সো যদি ব্রিজটা সাম্যাবস্থায় থাকতো তাহলে পি বাই কিউ প্রাইম, অর্থাৎ কিউতে যে অন্য যে রোধটা থাকতো সেটা ধরলাম আমরা কিউ প্রাইম, সেই পি বাই কিউ প্রাইমের যে অনুপাত সেটা আর বাই এস এর সমান হইতো। তাহলে আমরা কিউ প্রাইমটা বের করে ফেললাম, মানগুলো বসাই, তাহলে মান আসলো 75 ওহম। দেখো কিউ দেওয়া আছে 100 ওহম, বাট আমাদের মান বের হচ্ছে 75 ওহম, তাহলে আমাদের মানটা অ্যাকচুয়ালি যে মানটা দেওয়া আছে তার থেকে কি কম। সো আমাদের এমন কিছু একটা রোধ এমনভাবে যুক্ত করতে হবে যাতে ওভারঅল রোধের মান অর্থাৎ 75 ওহমের সমান করার জন্য আমার মানটা কমে যায় রোধের। সো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি এক্সট্রা যে রোধ হবে সেটাকে প্যারালালে লাগাতে হবে বা সমান্তরালে লাগাতে হবে কিউ এর সাথে। সো ধরলাম এক্সট্রা রোধ এক্স ওহম এবং এটা আমরা প্যারালালে কিউ এর সাথে লাগাচ্ছি, তাহলে আমাদের ওই 1/x ওহমকে আমরা
মানে এক্স ওহমটাকে কিউ এর সাথে প্যারালালে লাগাইলাম, সো ওভারঅল হলো 1/x + 1/q, এবং এটা কার সমান হলো এই যে 75 ওহম অর্থাৎ কিউ প্রাইমের এই যে রোধের সমান হবে। এই জন্য এটা লিখলাম 1/q প্রাইম, কারণ এটাতে সাম্যাবস্থা পাচ্ছে ব্রিজটা। এখান থেকে আমাদের এক্স এর মান বের হলো এবং এক্স আমরা পাইলাম 300 ওহম। এর সমান্তরালে লাগালাম আমরা কেন, এতে মোট রোধের ভ্যালু কমবে এবং কিউ প্রাইম হবে, এই জন্য এটা তো আমি বলেই দিলাম তোমাদেরকে। সো তোমরা এটা ইনশাল্লাহ পারবা। ওকে, এবার লাস্ট কোশ্চেনে যাই, আমাদের ঘ নাম্বার কোশ্চেন, তাহলে আমাদের শেষ। সেটা হচ্ছে কি, ব্রিজের সাম্যাবস্থায় ধরে নিচ্ছি ব্রিজটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, তাহলে ব্রিজের সাম্যাবস্থায় এ দেখো দুইটা পথ আছে, ABC একটা পথ আছে, আরেকটা পথ আছে ADC, অর্থাৎ এদিক দিয়ে একটা পথ আছে, এদিক দিয়ে একটা পথ আছে। এই দুইটা পথে কারেন্টের অনুপাত এবং রোধের অনুপাতের ভিতরে সম্পর্ক আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ ABC পথে যে কারেন্ট আছে তার অনুপাত এবং ADC পথে এদিকে যে কারেন্ট আছে, এই দুইটার অনুপাত আমাদেরকে, কারেন্টের অনুপাত এবং রোধের যে অনুপাত অর্থাৎ I1/I2 এবং মনে করো R1/R2 বা সামথিং, এদের ভিতরে যে সম্পর্ক সেটা রিলেশনটা আমরা বের করব। ওকে, চলো শুরু করি। সো ফিগারটা আমরা রেখে নিলাম অ্যাজ ইউজুয়াল। ব্রিজটা যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে অবশ্যই এর মাঝখান দিয়ে যে কারেন্ট অর্থাৎ IG বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট সেটা 0 হবে। সো IG = 0। এবং ব্রিজের দ্বিতীয় বাহুতে যেহেতু ব্রিজটা সাম্যাবস্থায় আছে, তাহলে ব্রিজের যে সেকেন্ড বাহু এখানে কিন্তু এই 100 ওহম রোধ থাকবে না। এখানে কত রোধ থাকবে, এখানে থাকবে 75 ওহম। এটা তো তোমরা বুঝতেই পারতেছো। সো এটা ভাই এখানে বসাই দিলাম। এবং মজার ব্যাপারটা কি, এই দেখো খেয়াল করো, এখানে যে আমাদের কোশ্চেনে এই যে IG যে পার্টগুলো ছিল, এখানে IG পার্ট, এখানে IG পার্ট, দুইটাই 0 হয়ে যাবে। সো এটা অ্যাকচুয়ালি I1 হবে, এটা অ্যাকচুয়ালি I2 হবে। সো ফল এটা এখানে দেখাইছি আমি I1 I2 I1 I2। এবার আমরা কি করব, জাস্ট বের করে চলো। সাম্যাবস্থায় যদি আমরা এই ক্ষেত্রে ABCDA অর্থাৎ ABCDA এই লুপটাতে যদি কির্চফের সেকেন্ড ল ইউজ করি, এখানে ফার্স্ট ল দরকার নেই, ডিরেক্ট সেকেন্ড ল ইউজ করি, কি হয় দেখো, আমাদের লুপটা কিভাবে যাচ্ছে, ABCDA, মানে আমরা এইভাবে কাজ করতেছি, ABCDA, এইভাবে ABCDA। ডিরেকশনটা দেখো, ডিরেকশন অনুযায়ী দেখো I1ও আমার যে ডিরেকশনের সাথে মিলতেছে এইদিকেই আছে, তাহলে এটা প্লাস, তাহলে কি হবে +150 I1। এদিক দিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখো এই দিকের সাথে আমাদের ডিরেকশন এদিকেও কিন্তু I1 মিলছে, তাহলে কি হবে +75 I1, সিম্পল। এবার আমরা আবার এদিকে যাচ্ছি, দেখো ABCDA লুপ মানে কি এইভাবেই যাচ্ছি। এবার এদিকে যাচ্ছি, এবার দেখো আমাদের I2-র সাথে এই যে 10, এটা কিন্তু ডিরেকশন মিলে নাই, সো কি হবে -10 I2। এখানেও দেখো যখন আমরা এদিক দিয়ে যাব এই যে লুপে ABCDA লুপে, তাহলে দেখো এটার ক্ষেত্রেও আমাদের I2-র সাথে কিন্তু ডিরেকশন মিলে নাই, এই যে তোমার হচ্ছে এই লুপের। সো এই ক্ষেত্রে হবে -20 I2 = 0। সো ওভারঅল আমাদের মানটা আমরা যোগ বিয়োগ করবো, তাহলে আমাদের I1 আর I2-র অনুপাত চলে আসলো 2/15, খুবই সিম্পল। এবার আমাদের ABC আর ADC এই দুই অংশে রোধ বের করতে হবে, রোধের অনুপাত বের করতে হবে, এটাও সহজ। এই ABC আর ADC এই দুই অংশে যদি আমরা রোধের অনুপাত বের করতে চাই, তাহলে কিভাবে বের করবা, ABCতে যা যা রোধ আছে সব যোগ করবা, আর ADCতে যা যা রোধ আছে সব যোগ করবা, দেন অনুপাত করবা। তাহলে ABCতে রোধ কি কি আছে, এই 150 ওহম আছে আর এই 75 ওহম আছে, তাহলে ABCর ক্ষেত্রে রোধ হবে 150 + 75, আর ADCর ক্ষেত্রে রোধ হবে 20 + 10 মানে 30। তাহলে এদের অনুপাত হবে RABC/RADC = 15/2। শেষ। তাহলে দেখো আমরা এখন যদি IABC অর্থাৎ এই যে IABC মানে এইটা, এদিকের কারেন্ট মানে কি I1 আর IADC